তো উম আপনি বললেন খটকা কি বুঝলাম না। কি হলো বুঝলাম না। মানে একই তো জিনিস হলো। ও আমার হাতে ৳১০ দিয়ে ৳১১ নিল, তুমি ৳১০ দিয়ে ৳১১ নিলে। কিন্তু মাঝখানে একটা লাইন এড করলেন বলে, "হ্যাঁ, তুমি আমার প্রতিনিধি হয়ে গেছো এজন্য সব।" ও আচ্ছা ঘটনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চাইলেই এই ৪-৫ লাইন বাড়তি বলে তাদেরকে সুদমুক্ত করে ফেলতে পারত। এটার জন্য কিন্তু যুদ্ধ করতে লাগে না। এক লাইন বলার জন্য কি যুদ্ধ করতে হয়? আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক ইসলামী হয়ে যায়, বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা কিচ্ছু চেঞ্জ হবে না, একই থাকবে। তো সেক্ষেত্রে যারা আসলে এই সুদ মুক্ত থাকতে চায়, তাদের উপায়টা কি? তো ডলার স্যাংশন যেসব দেশের উপর আছে তারা কি চলছে না? তারা তো চলছে। তার মধ্যে অন্যতম ইরান। হ্যাঁ, ইরান আছে অবশ্যই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত রেস্ট্রিকশন এর মধ্যে দিয়ে ইরানের সাথে ইসরায়েল পারে নাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইরান হাইপারসনিক মিসাইল যেই মুহূর্তে গ্রাউন্ডে আ আ ইমপ্লিমেন্ট করেছে সেই মুহূর্তে আমেরিকা ছিল ডিপ্লয়মেন্ট তখনও আমেরিকা ওই ম্যাচুরিটি পৌঁছায় নাই। সেটা কিভাবে সম্ভব যে ইরান মিসাইল হাইপারসনিক মিসাইল টেকনোলজিতে ম্যাচুরিটিতে আমেরিকার চেয়ে একটু আগায় আছে। এটা কিন্তু এত ইজি জিনিস না। হাইপারসনিক পৃথিবীতে মাত্র ৫ টা দেশের আছে। এর মধ্যে ইরান যে একটা দেশ হইতে পারে এবং সব ডলার স্যাংশনের মধ্যেই। বাংলাদেশে যদি এইরকম ক্ষমতার ইস্যুতে বা গণ অভ্যুত্থানে যদি আরেকটা দেশ এসে এভাবে আর্মড ফোর্স ক্রিয়েট করে এভাবে অস্ত্র পুরা দিতে থাকতো, তাহলে কিন্তু জিনিসটা আরেক রকম হতো। তো সুদানে ঠিক ওইটাই হচ্ছে। যেকোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে। আমার টেবিলের উপরে বাটন আছে, ওই বাটন টিপ দিলেই মানে ইয়ে চলে যাবে। পারমাণবিক মিসাইল চলে যাবে। সো কিম জং উনও একই কথা বলছে, ট্রাম্পও একই কথা বলছে। সবাই বলল, "হ্যাঁ, ২ পাগলে কি যুদ্ধ লাগলো নাকি?" সো আমাদের জন্য যদি যুদ্ধ বা অ্যাটাক আসে সেটা আমাদের জন্য ব্লেসিংস হয়ে আসবে। সেদিন জাতির সমস্ত মেধাগুলা এক সব হয়ে। একত্র হয়ে এক ফোর্সে ইউজ হওয়া শুরু করবে। যেটা আমরা খুব ক্ষণকালের জন্য দেখছিলাম যে ২৪ এ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন তরুণ অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক বিশ্লেষক জনাব মোহাইমিন পাটোয়ারির সঙ্গে। জনাব পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা একটা পর্বে আপনাকে পেয়েছিলাম এবং আজকে ২য় বারের মতো আমরা আপনাকে পেয়েছি। ১ম পর্বে আসলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি। সেটি হচ্ছে, আপনি তো পশ্চিম রাষ্ট্রে বেশ কয়েকটা দেশে পড়াশোনা করেছেন। জি। তো আমরা যতদূর জানি আপনি সুদ ভিত্তিক যে অর্থনীতি নিয়ে আপনি বেশ আলোচনা সমালোচনা করেন, লিখালেখি করেন এবং কথা বলেন। তো এমন একটা জায়গায় লেখাপড়া করেছেন কিন্তু এখন আ এই বিষয়ে লেখালেখি বা কথা বলার আগ্রহটা কিভাবে তৈরি হলো সেটি একটু আমরা জানতে চাই শুরুতে। জি, আসলে আমার পড়াশোনার পুরাটাই ছিল হয়তো স্কুল, কলেজে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে যেটা হচ্ছে বাংলাদেশের মাঝে যথেষ্ট ওয়েস্টার্নাইজড ইনস্টিটিউশন। তো তার পরবর্তীতে নরওয়েতে বেশ সেকুলার একটা কান্ট্রি। তারপরে জার্মানিতে এছাড়া আমেরিকা থেকেও আপনার ডিগ্রি নেওয়া হয়েছে। সিএফএ ডিগ্রি মানে ইনভেস্টমেন্টের উপরে প্রেস্টিজিয়াস ডিগ্রি। সো মানে এই পুরা শিক্ষাটাই ছিল আমার পশ্চিমা ধাঁচে। এখন মানুষ আমাকে প্রশ্ন করে তো সুদ নিয়ে কেন খেপলে? তো ব্যাপার হচ্ছে কি যে আমার স্টাডি তো অর্থনীতি নিয়ে। তো সুদ তো আমার স্টাডির একটা অংশ। বলা যায় যে ১০ বছর ধরে খালি সুদ নিয়েই মানে উম কখনো, কখনো কোনো না কোনোভাবেই স্টাডির মধ্যেই ছিল। তো এত পড়াশোনা করলাম সুদ নিয়ে, অর্থনীতি নিয়ে এত কিছু মানে ১০ বছর শুধুমাত্র ফাইন্যান্সের উপরে যখন পড়াশোনা হয়ে যাচ্ছিল, তো তখন আমাকে আমার নরওয়ের বা জার্মানির কিছু খ্রিস্টান ফ্রেন্ড ছিল বা অন্যান্য ইয়েরা যারাই হোক, ইসলাম নিয়ে জানতে গিয়ে বলল যে আসলে সুদটা নিয়ে সমস্যা কোথায়? তো আমি আসলে উত্তর দিতে পারিনি। সো উত্তর যখন দিতে পারি নাই, তো আসলে আমি আপনাকে বলতে পারি বা একজন মুসলিমকে বলতে পারি যে আল্লাহ নিষিদ্ধ করছে। সো একজন অমুসলিম যখন আমাকে প্রশ্ন করে সুদের সমস্যা কোথায়? এটার উত্তর যখন দিতে পারি না সেটা নিজের জন্য বেশ ইনসাল্টিং এর জন্য যে আমি ১০ বছর ধরে পড়াশোনা করে ফাইন্যান্স এক্সপার্ট হিসেবে অলরেডি সার্টিফাইড। সো আমি যদি এই বিষয়ে এক্সপার্ট সার্টিফাইড হই আবার ইসলামে বিশ্বাসও করি, তাহলে কেন এটা কোনো ক্ষতিকর দিক আমি জানি না বা এটা আদৌ ক্ষতিকর দিক আছে কিনা সেটা নিয়েও আমি তাদেরকে কোনো সুন্দরভাবে উত্তর দিতে পারছি না। তো এই জায়গাটা ছিল কি যে অত্যন্ত বড় একটা আইডেন্টিটি ক্রাইসিস এর জায়গা এবং অত্যন্ত বড় একটা আ মানে নিজেকে প্রশ্ন করার জায়গা যে আসলেই কি আমি ফাইন্যান্স বিষয়ে জানি নাকি আসলে সুদ খারাপই না। সো এইটা একটা মানে পর্যায়ে পৌঁছে যায় যেখানে আসলে নিউট্রাল থাকার ওইভাবে জায়গা থাকে না।
তো সেই জায়গাটাতে আসলে একটু উত্তরটা খোঁজা শুরু করি। তার আগেও খুঁজেছি অনেক। কিন্তু আসলে অনেক সমস্যা নিয়ে বলতে পারি বর্তমান অর্থব্যবস্থার, বর্তমান মুদ্রা ব্যবস্থার, বর্তমান ব্যাংকিং এর। কিন্তু এক্সাক্টলি স্পেসিফিক্যালি সুদ কেন খারাপ এটার রিয়াল পাওয়ারফুল যে অ্যান্সারটা মানে ওইটা ছিল না। কোনো একভাবে আলহামদুলিল্লাহ এটা জানার সুযোগ হয়। যখনই জানার সুযোগ হয় তখন স্বপ্ন থাকে একদিন না একদিন এইটা সারা দুনিয়াকে জানাবেন। জানাবো। ওই চেষ্টাটা করব বা ওই উদ্দেশ্য যেন হয়। এবং সেই জায়গায় আসলে আপনি সফলও হয়েছেন আমার কাছে মনে হয়। কিন্তু এর আগেও বেশ কিছু মানে গল্প ছিল। যদি মানে অনুমতি দেন বলতাম। জি, অবশ্যই প্লিজ। তো তো যখন এই বিষয়টা আসে তখন আমি বুঝে যাই যে আসলে সুদের শক্তিটা কত বেশি, কত মানে পাওয়ারফুল। তখন একটু ভয়ও লাগে যে আসলে এটার সাথে কিভাবে মোকাবেলা করব। তো দেখা যায় কি যে সেই সময় ভাবলাম যে ওকে আমি এখন আগে নিজেকে গুছাই। আমি ফাইন্যান্স প্রফেসর হব। আমি হচ্ছে কি যে ইন্টেলিজেন্সিয়া হব। তারপরে মরার আগে আমি জাস্ট এই জিনিসগুলা লিখে প্রকাশ করে যাব। এখন তুমি আর আমার কি ক্ষতি করতে পারবা বা রিটায়ারমেন্টের পরেই করবে এই কাজটা। তারপরে আর কি করতে পারবে? এখন বলা মানে হচ্ছে কি যে আমি একটু যুদ্ধে জড়াই যাচ্ছি। সো এখন বুঝি যে আসলে সুদ তো আল্লাহ বলেই দিছে এটা আমার সাথে যুদ্ধ। তো যুদ্ধে তো আসলে জড়াইতে হবেই। তখন আসলে বুঝি নাই। ভাবছি যে যুদ্ধটা ইচ্ছা করে একটু দেরিতে স্টার্ট হবে। তো কিন্তু দেখেন আল্লাহর প্ল্যান যে এর পরবর্তীতে দেখা যায় যে আমার প্ল্যান মতো লাইফে কিছুই হলো না। মানে যা কিছু যেভাবে প্ল্যান করি সব জায়গায় ব্যর্থ। সব দিক থেকে ব্যর্থ হইতে এমন পর্যায়ে যে একসময় আমি আর কিছুই করার নাই এরকম একটা পরিস্থিতিতে পড়ি এবং জীবনের প্রতি আশা ছেড়ে দিয়ে আমি হতাশ হয়ে বসে পড়ি এবং কিছুই করতাম না। এইভাবে কিছুদিন যাওয়ার পর নিজের উপর যেই সম্মানবোধ, আত্মবিশ্বাস সব হারানো শুরু করি। তখন এমন একটা পর্যায়ে পৌঁছায় যে মনে হয় যেন মৃত্যুটা আসলে ইটস এ ব্লেসিং। দেন আমি বললাম যে এখন তো তাহলে আর দেরি করে লাভ নাই। যে যুদ্ধটা আমি মরার আগে করতে চাইছি এখন আমার পৃথিবীতে হারানোর কিছু নেই। লেটস ফাইট। এই যে স্পিরিটটা তারপর যখন এই ফাইটটা শুরু করে এবং এই জায়গা থেকে কাজ করা শুরু করি আস্তে আস্তে কিন্তু আবার সব বদলানো শুরু করে। তখন আবার জীবনের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, বেঁচে থাকার স্পৃহা তৈরি হয় এবং হচ্ছে কি যে কাজ করার তারপর প্রতিটা দিন শুরু করার, রাতে ঘুমানো সবকিছুর মধ্যে আনন্দ পাওয়া শুরু করি এবং এইটাই আস্তে আস্তে এই পর্যায় পর্যন্ত আসছে। সো এটা যেন আরো বড় পর্যায়ে যায়, কিভাবে যাইতে পারি সেটা নিয়ে আরো মানে স্বপ্ন দেখি। সো এইটাই ছিল গল্প। না, নিঃসন্দেহে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনার একটা থিওরি আ আমাদের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেটি হচ্ছে ইসলামী ব্যাংকিং যে সিস্টেমটা আপনি আপনার লেখনীতে এবং আপনার বক্তব্যে বলেছেন যে ইসলামী ব্যাংকিং যেভাবে অর্থনীতি ব্যবস্থাপনা করে, সাধারণ সুদ ভিত্তিক ব্যবস্থাপনার মধ্যে সাধারণত সেইরকম পার্থক্য নাই। আপনি বলছেন। তো আমার মনে বলেছি কোনো পার্থক্য নেই। হ্যাঁ, হুম। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের আসলে জানার প্রবল ইচ্ছা এই ব্যাপারটা নিয়ে। আসলে আপনি যদি একটু ভেঙে বিস্তারিত আ বলতেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, আচ্ছা মানে সুদের যে ক্ষতিকর প্রভাব সেই দিক থেকে ইসলামী ব্যাংকের সাথে আমি কোনো পার্থক্য বলা যায় দেখি না। ১-২% থাকতে পারে, এটা নেগলিজেন্ট। মনে করেন যে বলে না ২ যমজের চেহারা এক। কিন্তু তার মানে তো এই না যে ১% ও চেহারা ঐরকম আরকি যমজ। সো ইসলামী ব্যাংক আ অ আসলে সুদেরই হচ্ছে কি যে আ আরেকটা রূপ। সো তার মুদ্রার এপিঠ-ওপিঠ। কিন্তু আসলে ২ টাই সম্পূর্ণ অর্থনৈতিকভাবে একই ব্যবস্থা। তো এইটা আসলে আমি সুদকে নিয়ে যখন ফার্স্ট এ অ্যান্সারটা আনি যে মানে সুদ কেন ক্ষতিকর বা হোয়াই আ আ মানে মানে অ্যান্ড হাউ ইন্টারেস্ট সিস্টেম ওয়ার্কস। সো এইটা যখন কাজটা করতে হঠাৎ করে মানে ইসলামী ব্যাংকের দিকে যখন তাকালাম দেখলাম যে একই সিস্টেম। তখন একটু খটকা লাগে যে আমি কি কোথাও ভুল করছি? তো তখন আসলে দেখলাম যে না ভুলটা আ মানে অনেক বছর পার হয়ে যায়। বা এটার পিছে অনেক সময় দিয়ে দেখলাম যে না এটা খাপে এক। তো জাস্ট হচ্ছে কি যে আ মানে মুসলিমরা পরাজিত হওয়ার পর আ সুদ সিস্টেমটাকে আ মুসলিমরা গ্রহণ করার জন্য একটা আ আম মানে বাহানা মডেল বা নাটক তৈরি করেছে। সো যেই নাটকের মধ্যে দিয়ে সে মনে করছে যে সে ভিন্ন কিছু পাচ্ছে, আসলে কিছুই ভিন্ন পাচ্ছে না। আ সুদটাকে ঘুরায় পেঁচায় সে আবার গ্রহণ করছে। তো এই জিনিসটা যখন জানা হয়, এই জানা হওয়ার পরে কিন্তু ভাবলাম যে আসলে চুপ করে থাকলে হয়তো আমি একটা পক্ষ থেকে অনেক সম্মানিত হইতাম। হয়তো আমার এভাবে শত্রুটা অনেক কম থাকতো। কিন্তু আসলে এই জ্ঞানটা লুকায় রাখবো বা
আ আ এটা তো আমার কাছে মনে হয়েছে চরম মানে প্রতারণা জাতির সাথে এবং আমার জ্ঞানের সাথে। সো শেষ পর্যন্ত কিন্তু আমি ঠিকই মানে ওই রাস্তা দিয়েই গেলাম। এটার জন্য অনেক নিন্দিতও হয়েছি আবার নন্দিতও হয়েছি ২ টাই। তো এবং বর্তমানেও এই struggle এর মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে আ সত্যি কথা হচ্ছে কি যে যেই মানে সত্যটা চোখের সামনে প্রকাশিত হয়েছে সেটা মানুষ দেখুক এবং মানুষ জানুক যে আসলে আমরা এদেরকে কিভাবে প্রতারণা করা হচ্ছে ইসলামের নাম দিয়ে। না সেটাই। আমরা সেটা একটু আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে আসলে জানাতে চাই বা আপনি যদি একটু বিশ্লেষণ করে বলতেন আসলে মানে হোয়াট ইস দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি আচ্ছা বিশ্লেষণটা সুদ ব্যবস্থা এবং বা ইসলামী ব্যাংকিং এর যেই সুদ ব্যবস্থা? আচ্ছা নরমাল ব্যাংকে গেলে আপনি কি করেন? যে টাকা চান, আপনাকে টাকা দেয়। তারপরে বলল এত টাকা বাড়তি আনতে হবে। সো অত টাকা বাড়তি নিয়ে নেয়। ইসলামী ব্যাংকে যান, আপনাকে টাকা দেয়, অত টাকা বাড়তি নিতে হবে, অত টাকা বাড়তি নিয়ে নেয়। একই কথা বলছি না? কিন্তু একজন বলছে আমি হালাল, আরেকজন বলছে আমি হারাম। তো ওকে বললেন যে, "আচ্ছা তুমি নিজেকে হালাল বললা কেন?" বলে, "আরে ও তো তোমাকে সরাসরি টাকা দিছে, আমি তোমাকে প্রতিনিধি মনে করে টাকা দিছি। বাস আমি হালাল হয়ে গেছে।" তো আপনি বললেন খটকা কি বুঝলাম না। কি হলো? বুঝলাম না। মানে একই তো জিনিস হলো। ও আমার হাতে ৳১০ দিয়ে ৳১১ নিল, তুমি ৳১০ দিয়ে ৳১১ নিলে। কিন্তু মাঝখানে একটা লাইন এড করলে না? বলে, "হ্যাঁ, তুমি আমার প্রতিনিধি হয়ে গেছো এজন্য সব" ও আচ্ছা ঘটনাটা কি? সে বলল, "আরে ধুরো বুঝাচ্ছি।" কি বুঝাচ্ছি? তো বলল, "দেখো আ তুমি হচ্ছে কি যে ধরো সগীর। তো তুমি হচ্ছে সগীর ও হচ্ছে তোমাকে ৳১০ ঋণ দিয়ে ৳১১ ব্যাক নিছে। আমি কিন্তু ঋণ দেই নাই। তুমি যখন ৳১০ তো খরচ করবা। ৳১০ দিয়ে হয় মাল কিনবা, নয় কর্মচারীর বেতন দিবা বা তুমি হচ্ছে গিয়ে যে কারেন্ট বিল দিবা। যা কিছুই করো না কেন, এই সবগুলাকে আমি প্রোডাক্ট হিসেবে কল্পনা করে ওই প্রোডাক্টের দাম ৳১১ ধরে ফেলছি। সো আচ্ছা ঠিক আছে। আমি জীবনে যা কিছু খরচ করি সে সবকিছুর দাম আপনি ১০% বেশি করে ধরছেন।" বলল, "ইয়েস।" তো বেশি ধরছি তারপর কি হলো? মানে আমি ওইটা তোমার কাছে সেল করছি। ক্রেডিট সেল করছি। তো আ আ মানে তুমি যে জিনিস ৳১০ দিয়ে কিনবা সেটাকে ৳১১ কল্পনা করে তোমার নিজের কাছে নিজে ক্রেডিট সেল করে দিবা এবং ওই ক্ষেত্রে তুমি আর প্রতিনিধি থাকবা। তারপরে যখন কিনবা তখন হচ্ছে আমার থেকে তুমি পারচেজ করছো। তারপরে ৳১১ টাই আমাকে দিবা। সো সে কি করল? ৪-৫ লাইন একটু বাড়তি বলল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চাইলেই এই ৪-৫ লাইন বাড়তি বলে মক্কার সুদে জর্জরিত যে মানে মক্কার জনগোষ্ঠী জনগোষ্ঠী ছিল তাদেরকে সুদমুক্ত করে ফেলতে পারত। এটার জন্য কিন্তু যুদ্ধ করতে লাগে না। এক লাইন বলার জন্য কি যুদ্ধ করতে হয়? তো এখন আরেক গ্রুপ আছে। তো ওরা বলল কি যে, "না, ইসলামী ব্যাংক তো একটু বেশি খারাপ। আমরা একটু বেটার ভার্সন।" তো এর বেটার ভার্সন কি? তো সে বলল, "আচ্ছা ঠিক আছে। তুমি ওর হাতে সরাসরি না টাকা দিয়ে এর হাতে দাও।" সো আমি হচ্ছে কি যে থার্ড পার্টি আনলাম। থার্ড পার্টি আনলাম কেন? একই কাজকে হালাল করার জন্য। সো তখন আমি বললাম কি যে, "আচ্ছা এক কাজ করি। এই আমার হচ্ছে কর্মচারী আছে। কর্মচারী হচ্ছে কি যে আপনার হচ্ছে কি যে এই মধু। তো মধুকে ৳১০ দিয়ে বললাম, "মধু তুমি যে ব্যবসায়ীকে ৳১০ ধরাই দিয়ে বলবা এর কাছে ৳১১ মাল বেচ।" আসলে মালের দাম কিন্তু ৳১০ ই। সো কৃত্রিমভাবে সে একটা দাম ধরে দিছে। কৃত্রিমভাবে দাম ধরে দিয়ে আপনার কাছে বিক্রি করায়। তারপর ওই টাকাটা আপনার থেকে ব্যাক করছে এবং এই যে দাম ধরাবে, দাম কত পার্সেন্ট হবে? যেটা সুদের হারের সমান। সো আপনাকে সুদের হারের সমান করে দাম ধরায় দিয়ে একটা কাল্পনিক ব্যবসা ট্রান্সেকশন করছে। যেটা কিন্তু অ্যাকচুয়াল ব্যবসা ট্রান্সেকশন হয়ই নাই। পুরাটা হচ্ছে ঋণের ট্রান্সেকশন ব্যবসার মধ্য দিয়ে আ সে একটা নাটক সাজাইছে। এই নাটকের মধ্যে দিয়ে বলতেছে সবকিছু হালাল হয়ে গেছে। কিন্তু যেখানে ইহুদি জাতি কিন্তু একই কাজ করছে। তো আল্লাহ ইহুদি জাতিকে বলছে যে, "তোমরা শনিবার বাদ আ মাছ ধরো না।" আল্লাহ কিন্তু কোথাও বলে নাই, "তুমি শনিবার বাদ দিও না।" তো ইহুদিদের জাতি বলল, "আমরা শনিবার বাদ দিব। আল্লাহর আইনে হালাল।" তারপরে মাছগুলোকে আটকাইছে। আটকানোর পর রবিবারে ধরছে। রবিবারে ধরে বলছে, "আল্লাহ তো বলে নাই রবিবারে মাছ ধরা নিষেধ, আল্লাহর আইনে হালাল। সো বাস আমি বাইপাস করে দিছি, আমরা হালাল হয়ে গেছি।" আল্লাহ এদেরকে বলছে, "তুমি নিকৃষ্ট বানর হয়ে যাও।" ইহুদি জাতি আবার আরেকটা এরকম কাজ করছে। আল্লাহ বলছে গরুর বা যেটা হোক চর্বি বিক্রি করা আরকি নিষেধ। তো ওরা বলল, "আচ্ছা চর্বি বিক্রি করা নিষেধ, তেল বিক্রি করা নিষেধ।" এমন তো কোথাও বলে নাই। চর্বিটাকে গলাইছে। আগুনের উত্তাপে গলায় ওই তেলটা বিক্রি করছে। তো এর জন্য কিন্তু অভিশাপের শিকার হইছে। তো ঠিক একই কাজ আমরা কি করতেছি? আল্লাহ বলছে সুদ হারাম কিন্তু ব্যবসা হালাল। ওকে। সো আমরা কি করলাম? ব্যবসার একটা বাহানা করলাম, হ্যাঁ? বাহানা কি করলাম? যে আচ্ছা এই এত দাম মানে আমি ৳১০ দিয়ে ৳১২ নিবো। সো ৳১০ র প্রোডাক্ট ইচ্ছা করে ৳১২ ধরে একটা কাল্পনিক একটা ব্যবসা নাটক সাজায়, ওইটার মধ্যে দিয়ে একই ঘটনা ঘটায়। আবার বলতেছে, "হ্যাঁ, আল্লাহ দেখছো হালাল করে ফেলছে। দেখছো আল্লাহ হালাল করে ফেলছে।" মানে উই আর মানে প্লেইং ড্রামা উইথ গড কেমন? মানে এই জিনিসটা কিন্তু সাহাবীরা চাইলেই করতে পারত। কিংবা যেকোনো খলিফা করতে পারত। দেখেন ব্যাংকিং ব্যবস্থা কিন্তু ৫০ বছর পুরান না, ৫০০ বছর পুরান।
এবং ব্যাংকিং ব্যবস্থা ইটালিতে হয়েছে, যেটা হচ্ছে একদম অটোমানদের একদম পাশে, ওসমানিয়ানদের একদম পাশের দেশ। 500 বছর ধরে কেউ এগুলো করে নাই। যে মুহূর্তে মুসলিমরা সব দিক থেকে পরাজিত হয়েছে সারা দুনিয়ায়, তারা খিলাফত হারাইছে, তারা ইসরায়েলের কাছে 6 দিনের যুদ্ধে পরাজিত হয়েছে, তারা পেট্রোডলার চুক্তি করছে, ওআইসিও ব্যর্থ হয়েছে। তারপরে সে বলল এবার আমরা ঘুরায় ফিরে সুদটাকে খাওয়ার চেষ্টা করি। So, এই যে ঘুরে ফিরে একই জিনিস ঘটাচ্ছি, সো সুদের যতগুলা খারাপ প্রভাব আছে প্রত্যেকটা প্রভাব এখানেই আছে। এবং সুদকে আল্লাহ বলছে জুলুম। তার মানে একই প্রভাব যদি আমি এখানের মধ্যে দিয়ে চালু রেখে হালাল করতে হয়, তাহলে জুলুমকেই আগে হালাল হইতে হবে। সো আমি বললাম কি যে আমি জুলুম করব কিন্তু ব্যবসা বাহানার মধ্যে দিয়ে, দ্যাট ডাজ নট মিন ইট ইজ হালাল, ইভেন ইফ ইউ সে ইট ইজ টেকনিক্যালি হালাল। কারণ তুমি জুলুম করে যাচ্ছ। সুদ যদি জুলুম হয় এটাও জুলুম, কারণ দুইটার অর্থনৈতিক প্রভাব এক, এটা প্রত্যেকে স্বীকার করবে। অর্থনৈতিক প্রভাব এক, খালি প্রক্রিয়া ভিন্নর কারণে আমি হালাল হয়ে গেছি। সো অর্থনৈতিক প্রভাব যদি এক হয়, আল্লাহ যদি এটাকে জুলুম বলে, এটাও জুলুম, তো জুলুমকে আগে হালাল হইতে হবে। তো জুলুম হালাল করো, তারপর আসো কথা বলতে। এই যে জিনিসগুলো আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক ইসলামী হয়ে যায়, বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা কিচ্ছু চেঞ্জ হবে না, একই থাকবে। এটা আপনিও বুঝেন, আমি বুঝছি। তাহলে কেমনে আল্লাহর সাথে কিসের যুদ্ধ হইলো? এবং আপনি যদি একটা ব্যাংকে যান, ডান পাশের চেয়ারে বা ইয়েতে হচ্ছে ইসলামী, বাম পাশে নন ইসলামী আছে। আবার যদি চাই যে না, তুমি যেহেতু আমাদের এভাবে পছন্দ করো না, আমরা পুরো আলাদা একটা ইসলামী ব্রাঞ্চ খুলি, অনেকে আছে এখন আবার নতুন করে ইসলামী ফাইন্যান্সের নামে ছোট ছোট ইনস্টিটিউট করে একই ধরনের বাহানা মডেল করতেছে। So, এই যেগুলো করতেছে, তো আলটিমেটলি কিন্তু সুদের যে ইয়েটা, মানে সম্পদ পুঞ্জীভূত বৈষম্য সৃষ্টি, দেউলিয়াত্ব এবং হচ্ছে কি যে জুলুম, যেটা যে অর্থনৈতিক যে ইয়েটা, মুদ্রার যে চক্রটা, সব সব কিছু একই রেখে তারপরে বলতেছে এটা হালাল হয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, এখন আধুনিক ব্যবস্থাপনায় প্রত্যেকটা মানুষ, আপনি বলেন যে আসলে ব্যাংকিং ছাড়া তো আসলে কোনো ধরনের উপায় নেই। আমাদের জীবনের সবকিছুই আসলে এই সুদভিত্তিক অর্থনীতিটা চক্রাকারেই ঘটছে। তো সেক্ষেত্রে যারা আসলে এই সুদ মুক্ত থাকতে চায়, তাদের উপায়টা কি? আহ, আপনি ব্যাংকিং বলতে যদি আপনি বলেন যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তো সব তো আসলে সুদ না। আপনি ব্যাংকে টাকা পাঠাবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা কিন্তু সুদ না। আপনি মানি ট্রান্সফার করছেন, আপনি বিদেশের থেকে বিদেশে রেমিটেন্স আনতেছেন, এটাও কেউ বলে না যে সুদ। আপনি হচ্ছেন কি যে বিভিন্ন পেমেন্ট করতেছেন, ডকুমেন্ট খুলতেছেন লকারে, ব্যাংকিং কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয়। আমি কিন্তু বলি নাই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে দূরে থাকতে হবে। যে ওখানে হচ্ছে কি যে আপনি হচ্ছেন কি যে সেভিং সুদ, বা হ্যাঁ, ঋণ দিয়ে, যেখানে হচ্ছে কি যে ইয়েটা সেভিংস, আমরা যেটা বলি এটা আসলে ঋণে দিই ব্যাংককে, ব্যাংককে আমি ঋণ দিই, সেই জন্যই সুদ দেয় আর কি আমাকে। সো এই জিনিসগুলোর জায়গায় সলিউশন আনাটা মানে এই না যে আমি ওভারঅল ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং ব্যাংকিং খাতকে উড়াই দিচ্ছি। তো আপনি যদি বলেন যে ওকে ব্যাংক নিজে রিয়েলি ইনভেস্ট করবে, পার্টনারশিপ মডেলে যাবে এবং লাভ লোকসান শেয়ার করবে, আমরাও সেভিংস অ্যাকাউন্ট না করে এটা ইসলামী ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ব্যাংকের, করব। আমি যতদূর জানি ইসলামী ব্যাংক বাংলাদেশ, তাদের তো আহ, যেই ফর্ম থাকে, তাদের সেই ফর্মে একটা জিনিস লেখা থাকে যে যদি সেখানে ব্যবসা করতে গিয়ে যদি লোকসান হয়, সেক্ষেত্রে গ্রাহকও সেই লোকসানের ভাগিদার হবে। তো আমরা যতটুকু জানি যে ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ। হুম। তো সেক্ষেত্রে যদি সেখানে লাভ লোকসান থাকতেই পারে, এখন ইসলামী ব্যাংক যদি একটা ক্লজ দিয়ে দেয় যে যদি লোকসান যদি হয়, সেক্ষেত্রে এই লোকসানের অংশীদার আমিও হব, তো সেটা কি বৈধ হচ্ছে না? দেখেন, ব্যবসা যদি কেউ করে সেটা অবশ্যই বৈধ, এটা বারবারই বলছি। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। কোথাও বলা হয় না যে আল্লাহ সুদকে হারাম করে বাহানাকে হালাল করছে। সো বাহানার হচ্ছে যেখানে আছে আমি ঘুরায় একই জিনিস করছি, তো সেইটাই হচ্ছে কি যে সমস্যার জায়গাটা। কেউ যদি ব্যবসা করে এবং ইনভেস্টমেন্ট, যেমন মিউচুয়াল ফান্ড, তারা ব্যবসা করছে না। কেউ কি বলছে যে মিউচুয়াল ফান্ড জিনিসটা হচ্ছে কি যে এটাই তো ইসলামী ব্যাংকিং। মিউচুয়াল ফান্ডে তো ইসলামী ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে তো ইসলামী ব্যাংক, প্রাইভেট ইকুইটি ফান্ডে তো ইসলামী ব্যাংক। মানে এইটাই তো হচ্ছে কি যে রিয়েল ইনভেস্টমেন্ট, যে আমি ইনভেস্ট করছি, ওটা টাকা নিয়ে পুল করে আর যে ইনভেস্ট করছে, এখানে লাভ লোকসান নিচ্ছে, ম্যানেজমেন্ট ফি। এটা করুক না, কেউ মানা করে নাই তো। এটা তো ইবাদতের পর্যায়ে চলে যাবে তখন, তাই না? ওইটা করুক। এমন না যে পুরা দুনিয়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম ধ্বংস করে দিতে হবে। জাস্ট অ্যাক্ট লাইক এ বিজনেসম্যান। মানে ডোন্ট অ্যাক্ট লাইক এ, কি বলবো, ওই ইহুদিদের শনিবার রবিবার। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, সারা পৃথিবী জুড়ে যে ব্যাংকিং ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা যদি বলি যে একটা রাষ্ট্রের পক্ষে কি এই প্রচলিত সুদ ব্যবস্থার বাইরে এসে কাজ করা সম্ভব? রাষ্ট্রের পক্ষে আসলে একটা জিনিস কি,
আপনি যদি দেখেন যে পৃথিবীতে 180টা রাষ্ট্র, এর মাঝে আপনি সুদের বিরুদ্ধে যাবেন, সো ব্যাপারটা এমন না যে আপনি ওর সাথেও অ্যালাইন থাকবেন আবার সুদের বিরুদ্ধে যাবেন। এটা স্পিরিটটা যদি আপনি কোরআনে দেখেন, আল্লাহ যেটা বলছে যে এটার সাথে এটা যুদ্ধ, আপনি কিন্তু নিউট্রাল থাকতে পারেন না যে আল্লাহ তো ও মিলে যুদ্ধ করুক, আমি আমার জায়গায় সবার সাথে মিলে মিশে থাকি। এটা কিন্তু পসিবল না। সুদের বিরুদ্ধে রাষ্ট্রকে যখন যেতে হবে, যারা সুদের পক্ষ আছে ওদের সাথে আপনি আবার বন্ধুও থাকবেন, এই চিন্তাটা একটা ভুল চিন্তা। আপনি যুদ্ধক্ষেত্রে কখনো বলতে পারেন না যে হ্যাঁ আমি আল্লাহর সাথেও আছি আবার ওর সাথেও আছি। আপনি কি বলতে পারেন আল্লাহ বললো ওর সাথে আমার যুদ্ধ, আপনি বলেন না, আমি ওরও বন্ধু, ওর সাথে মিলেমিশে আমাকে চলতে হবে আবার আল্লাহর সাথে? এটা কিন্তু হয় না। সো আপনাকে কিন্তু এগেনস্টে গিয়ে একটা কাজ করতে হবে। এখন মুসলিমরা কি খুবই কাওয়ার্ড জাতি কিনা আমি জানি না, নট করে কিন্তু কখনো বলে না যে সারা দুনিয়ার সিস্টেমে আমাকে অ্যালাইন করতে হবে, সেই জন্য আমি দুনিয়ার মতন হয়ে যাই। ওটা তো মুসলিম না। মুসলিম জাতির কি সমস্যা যে মানে সে সুদের বিরুদ্ধে যুদ্ধে যেতে ভয় পাচ্ছে? সে বিশ্বাস করতেছে না যে আল্লাহ তার সাথে আছে নাকি? আর আমি যদি বলি যে আচ্ছা সারা দুনিয়া সব দেশ আমার বিরুদ্ধে আছে কিন্তু আল্লাহ আমার সাথে আছে, আমি তো পারবো না। তো ইমান ইমান নিয়ে প্রশ্ন কিন্তু এটা, যে যেহেতু সারা দুনিয়া সুদের সাথে চলতেছে তা আমি সুদের সাথে পারবো না, এটার সাথে অ্যালাইন করি। হোয়াট, মানে বুঝে গেল সমস্যাটা কোন জায়গায় এই চিন্তা এই প্রশ্নে। সো আল্লাহ আমার সাথে আছে, আমি আর আল্লাহ মিলে একসাথে যুদ্ধ করতেছি, সারা দুনিয়া তো পারবে না আমার সাথে। এই চিন্তাটা কিন্তু কোনো মুসলিমের কাছ থেকে আমি পাই না যখন রাষ্ট্র নিয়ে কোশ্চেন আসে, কি ব্যক্তি নিয়ে কোশ্চেন আসে। সবাই বলে আচ্ছা যেহেতু আমরা পারবো না সুদের বিরুদ্ধে যুদ্ধ, তো সুদকে মেনে নিত। মানে যেই কথা কিউবা বলে না, যেই কথা নর্থ কোরিয়া বলে না, যে কথা হচ্ছে কি যে আপনার একটা মানে আফগানিস্তান বলে না, তুমি মুসলিম হয়ে যদি আল্লাহ যেখানে বলতেছে এটা মানে আমি এটার বিরুদ্ধে যুদ্ধ, মানে আল্লাহ তার সাথে থাকবো, আমি আগাতে পারছি না। তো মানে এটা 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 তো আসলে এই ধরনের প্রশ্ন আসলে মানে আমি মনে করি যে আসলে সিরিয়াস সিরিয়াস মানে আইডেন্টিটি ক্রাইসিস এবং ইমানের ক্রাইসিসও। তো মানে আপনি সত্যিই চমৎকার করে বলেছেন। তবে আমরা গত পর্বে যখন আপনার সাথে কথা বলছিলাম, তখন আপনি চমৎকার একটা বিষয় বলেছিলেন। আমরা একটু অর্থনৈতিক বিষয়ে যেহেতু কথা বলছি, আমরা ইরানের প্রসঙ্গটা একটু টেনে নিয়ে আসছি। তখন আপনি বলেছিলেন যে, গেল ১০ বছর ধরে ইরান ডলার সিস্টেমের মধ্যে আন্তর্জাতিক যে লেনদেন সেটি করছে না। তাদের করতে দিচ্ছে না। করতে দিচ্ছে না বা তাদের নেই। তো সেক্ষেত্রে একটা দেশের অর্থনীতি তাইলে কিভাবে চলছে এখন? জি, একটা ভালো উদাহরণ দিলেন যে আসলে কথার কথা সুদের এগেইনস্টে গেলে কি হবে? ডলার স্যাংশন আসতে পারে। এটাই তো মানে উম সবচেয়ে বড় ভয়। প্রশ্ন। তো ডলার স্যাংশন যেসব দেশের উপর আছে তারা কি চলছে না? তারা তো চলছে। তার মধ্যে অন্যতম ইরান। হ্যাঁ, ইরান ইরান আছে অবশ্যই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত রেস্ট্রিকশন এর মধ্যে দিয়ে ইরানের সাথে ইসরায়েল পারে নাই। জানি না ভবিষ্যতে কি হয়, কিন্তু লেটেস্ট হচ্ছে যে ইসরায়েলকে আমেরিকা এতগুলা থার্ড দিছে যে আমেরিকার নিজের সিকিউরিটি কনসার্ন ক্রিয়েট হয়েছে যে এতগুলা থার্ড মিসাইল দিয়ে কেন ইসরায়েলকে সাহায্য করছে। আমেরিকা বছরে 30 বা 40টা থার্ড বানাইতে পারে, এর মাঝে 100-র উপরে খরচ করে ফেলছে। মানে সে 3 বছরের বা 4 বছরের যে প্রোডাকশন সেটা 7 দিনে খরচ করে ফেলছে। তারপরে কিন্তু পারছে না, পারে নাই বা ব্যর্থ হয়েছে বলতে পারি। তো এটা কিন্তু একটা ইন্সপাইরেশন। মানে আমি সারা দুনিয়ার এগেনস্টে যুদ্ধে যাব, সো হোয়াট, গেলাম। মানে এইটাতে তো দেখাচ্ছে। হ্যাঁ মানে হ্যাঁ ইরান বলেন বা আমরা নর্থ কোরিয়া বলি বা আফগানিস্তান বলি কিংবা জিম্বাবুয়ে বলি, এরা প্রত্যেকে ডলার স্যাংশনে আছে। দে আর মানে ইন মেনি ওয়েজ ডুইং বেটার দেন আস। বাংলাদেশে তো পারমাণবিক বোমা নেই, বাংলাদেশে তো ক্রুজ মিসাইল নেই, বাংলাদেশে তো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, বাংলাদেশে তো সাবমেরিন নেই, বাংলাদেশে তো স্যাটেলাইট নেই, বাংলাদেশে নিজস্ব একটা ইঞ্জিন নেই। ইঞ্জিন একটা ইঞ্জিন বানায় না, ইঞ্জিন। তো একটা দেশ যদি ইঞ্জিন না বানায় সারা দেশের গাড়ি ঘোড়া ট্যাঙ্ক কেমনে চলবে? So, এইরকম একটা দেশ তো আমার মনে হয় কি যে কিউবা, নর্থ কোরিয়া, ইরান এরা আরো বেশি সাকসেসফুল। আমি তো কোনো সমস্যা দেখছি না। তো এখন বলছেন যে আসলে কিভাবে অর্থনীতিটা চলছে। মানে অর্থনীতি চলার জন্য যে আমেরিকা বা ডলার লাগবেই, এটা কিন্তু একটা ফার্স্টে হচ্ছে কি যে আমাদের হচ্ছে কি যে ভীতি, জুজু। আমাদেরকে জুজুর যে ভয়। হ্যাঁ, ছোটবেলা থেকে বলে না যে ওখানে ভূত আছে, ওখানে গেলে এই আছে। এগুলো কি করে? মানে কন্ট্রোল করে যে তুমি এই সীমানার মধ্যে থাকো। তো ওইটা হচ্ছে আমাদের কিছু ভূতের ভয় দেখাচ্ছে। আসলে ভূত-টুত কিছুই নেই ওখানে। তো দেখা যাচ্ছে হ্যাঁ, তুমি কিন্তু দুর্ভিক্ষে মারা যাবা, দেশ দেউলিয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবা। এবং আমাদের অনলাইন বিভিন্ন ভাইরাল অ্যাক্টিভিস্ট আছে, তারাও সর্বনাশ আমেরিকা এটা বলে দিছে, সরকার পতন হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। মানে আমি বুঝি না যে একটা হিন্দু ইন্ডিয়া আজকে বাংলাদেশের চেয়ে অধিক আত্মসম্মান বোধ রাখে। বাংলাদেশকে যখন বললো ট্যারিফ দেওয়া হবে, বাংলাদেশ যেই মেসেজটা দিল,
আমাদের প্রধান উপদেষ্টা থেকে যে বার্তা আসছে এটা মনে হচ্ছে যেন পায়ে পড়ে মানে মাথা নত করে মানে মানে জীবন দিয়ে দিব, যৌবন দিয়ে দিব, খালি আমার ট্যারিফটা তুলে নাও। তো এটা তো আসলে বেশ আত্মসম্মানে আঘাত লাগার মতন একটা ইয়ে ছিল, এবং শেষ পর্যন্ত এই অ্যাপ্রোচই ধরে রাখছে। বিনিময়ে ট্যারিফে কিছুটা ছাড় পাইছে, সেই তুলনায় ভারতকে ছাড় কম দিছে, সবাই খুব উল্লাস ভারত। কিন্তু তারপরে বললো ভারতকে যে তুমি যদি রাশিয়া থেকে এই তেল না কেনা বন্ধ না করো, তোমার দেশে কৃষির উপর ভর্তুকি বন্ধ না করো, আর আরেকটা কি জানো তো আমার মনে পড়ছে না, তো তাহলে আমি কিন্তু ডাবল করে দিব। ভারত একবারের জন্য মাপ চায়নি, তারপর ডাবল করে দিছি, তাও কিছু বলে নাই। বলছে এই ডেট থেকে ডাবল হবে, এটা অ্যাকশনে চলে গেছে, একবারের জন্য বলে নাই বস ভুল হয়েছে। দেখি হিন্দু ভারতের আত্মসম্মান বোধ, সাহস, আমেরিকার এগেনস্টে চ্যালেঞ্জ করার ক্যাপাবিলিটি যে বাংলাদেশের চেয়ে বেশি থাকে, এটা মুসলিম হিসেবে আমার জন্য লজ্জাজনক। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এই কথাগুলো যখন বলি সবাই বলে না বাংলাদেশ তো আসলে আমেরিকা নির্ভরশীল, ভারত হয়তো আমেরিকা নির্ভরশীল না। কথাটা ভুল। ভারতের যে পরিমাণ এক্সপোর্ট আমেরিকায় হয় সেটা বাংলাদেশের চেয়ে বেশি। তো এই কথা বললে বলে কি যে না ভারত তো বড় দেশ, বেশি হবে, এটা আসলে অত বেশি না। কিন্তু না, পার্সেন্টেজ ওয়াইজ বাংলাদেশের এক্সপোর্টে যত পার্সেন্ট আমেরিকা যায়, ভারতের এক্সপোর্টে তার চেয়ে বেশি পার্সেন্ট আমেরিকায় যাচ্ছে। তার মানে বাংলাদেশের চেয়ে ভারতের আরো অনেক বেশি ত্যাগ করতে হচ্ছে। না, তবে আমরা দারুণ একটা উদাহরণ অতি সাম্প্রতিক সময় দেখেছি আমরা আফগানিস্তানও তো আসলে এই নানা ধরনের সংকট নিয়ে তারা অনেক ভালো করছে, তাদের অর্থনীতি অনেক ভালো করছে। ইরানের অর্থনীতি তো মানে অর্থনীতি মানে কি, এটা হচ্ছে প্রশ্ন। অর্থনীতি মানে কি হাতে টাকা আসবে, নাকি অর্থনীতি মানে হচ্ছে কি যে আমার দেশের মানে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হবে। ইরান কিন্তু ডলার স্যাংশনের মাঝেই এই শাহেদ যে ইয়েটা, শাহেদ ক্যামিকাজি ড্রোন মানে আত্মহত্যা ড্রোন যেটা, এটা বানাইছে এবং এক্সপোর্ট করছে। কখনো কল্পনা করছেন যে রাশিয়া ইরানের থেকে অস্ত্র ইম্পোর্ট করবে? এটা কিন্তু আমাদের ছোটবেলায় এটা স্বপ্নের বাহিরের কল্পনা ছিল। দিস ইজ হ্যাপেনিং রাইট নাও। তারপরে ইরানে এর মাঝে আবার স্যাটেলাইট সে উৎক্ষেপণ করছে, এবং স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পৃথিবী কম দেয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইরান হাইপারসনিক মিসাইল যেই মুহূর্তে গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করেছে, সেই মুহূর্তে আমেরিকা ছিল মানে ডেপ্লয়মেন্ট, তখন আমেরিকা ওই ম্যাচুরিটি পৌঁছায় নাই। সেটা কিভাবে সম্ভব যে ইরান হাইপারসনিক মিসাইল টেকনোলজিতে ম্যাচুরিটিতে আমেরিকার চেয়ে একটু আগায় আছে? এটা কিন্তু এত ইজি জিনিস না। হাইপারসনিক পৃথিবীতে মাত্র 5টা দেশের আছে, এর মধ্যে ইরান যে একটা দেশ হইতে পারে, এবং সব ডলার সেন্সের মধ্যেই। So এগুলো তো আমাদের জন্য তার মানে আসলে এটা কেস আসলে স্টাডি, ইন্সপাইরেশন। সো আমরা কিসের ভয় করছি আসলে, এটাই বুঝি না। একদম একদম চমৎকার করে বলেছেন। আমরা এই পর্যায়ে আসলে একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে অতি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সুদানের যে একটা সংকট তৈরি হয়েছে, এবং সেখানে গৃহযুদ্ধে আ প্রায় ১.৫ লাখ মানুষ নিহত হয়েছে। তো মূলত আসলে সুদানের সংকটটা কেন? একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। আচ্ছা, সুদানের সংকটটা কিন্তু সাম্প্রতিক না, দীর্ঘদিন ধরে আসলে চলে দীর্ঘদিন আসছে। ধরে, বাট মানে অনেক দীর্ঘদিন ধরে। হয়তো আমাদের মিডিয়া টেনশনে ছিল না, কিন্তু সম্প্রতি যে পরিমাণ মানে ম্যাসাকার হয়েছে। ম্যাসাকার হয়েছে এটা অকল্পনীয়। তো সেই কারণে আর কি আমাদের অ্যাটেনশনে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ হ্যাঁ, এটার ওইরকম ঘটনা ঘটেছে সেই জন্যই মানে মানে এই ঘটনাগুলো আগেও হয়েছিল, কিন্তু আরেকটু হয়তো স্মল স্কেলে। এখন ঘটনার পেছনের খবরগুলো একটু আপনার কাছে জানতে চাই। আসলে কিভাবে এই সংকটের শুরু? এই এটা এখন সংকটটা হচ্ছে এই সংকটটা কিন্তু আসলে দীর্ঘদিন বলতে অনেক দীর্ঘদিনের। মানে ২০১৯ সালে আর কি অফিসিয়ালি শুরু হয়। তার আগের থেকেই কিন্তু জিনিসটা দানা বাঁধতে থাকে। এবং সুদানের সংকটটাকে শুধু সুদানের একা সংকট না, এটা মিডল ইস্টের সংকট। এবং শুধুমাত্র বিদেশি রাষ্ট্রের কারণে একটা দেশের মানুষ যে কত ক্ষতিগ্রস্ত হতে পারে, তার একটা কেস স্টাডি হচ্ছে সুদান, আরেকটা হচ্ছে লিবিয়া, আরেকটা হচ্ছে ইয়েমেন। এই দেশের মানুষদের কপালে এত সাফারিংস হওয়ার কোনো কারণ ছিল না। আমি কল্পনা করতে পারি না যে আমি বাংলাদেশের মানুষ হয়ে এত বেশি সাফার করব জাস্ট বিকজ পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কয়েকটা দেশ আছে। কিন্তু এই ইয়েমেন বলেন, সুদান বলেন, এবং আপনার হচ্ছে যে লিবিয়া। লিবিয়া, এরা এটা চোখে দেখছে এবং দেখে যাচ্ছে। এর পাশাপাশি হয়তো দেখছে আফ্রিকার আর অনেকগুলো দেশ, এবং ফিলিস্তিনও। তো আসলে সুদানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মানে ডিকটেটরশিপ ক্রাইসিস, যেটাকে আমি বলতে পারি, মানে একটা টার্ম কয়েন করলাম। মানে আ- এটাকে একটু আরেকটা ঘটনা দিয়ে বলে হয়তো অনেকের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন কাতারের উপর সৌদি আরব একটা ব্লকেট দিয়েছিল, সৌদি লেড ব্লকেট। সৌদির সাথে হচ্ছে কি যে বাহরাইন, ইউএই এবং
হচ্ছে যে কুয়েত, সম্ভবত বাহরাইন, ইউএই, হচ্ছে যে মিশর, কুয়েত, সম্ভবত তো এরা সবাই মিলে দিল, বা কুয়েত বাদে দিল, যাই হোক আমার কুয়েতের ইস্যুটা ক্লিয়ার না। সো যাই হোক, কেন দিল কোনো কারণ কিন্তু দেখাতে পারেনি। অনেক সময় হচ্ছে কি যে রিয়েল কারণকে হাইড করার জন্য অনেক আজে বাজে কারণ দেখানো হয়, ঠিক ওই রকম একটা কিছু কারণ দেখালো, কিন্তু দিন শেষে স্পষ্ট হলো কেন দিল। তার কারণ অন্যান্য দেশে যেই ডিকটেটোরিয়াল কালচার আছে এবং হার্ডকোর ডিকটেটরশিপ আছে, সেই জায়গা থেকে কাতার একটু চেঞ্জ হতে যাচ্ছে তার অবস্থান, সেখানে একটু গণমুখী হতে যাচ্ছে, এবং এই ধরনের মানে ব্লাডি ডিকটেটরশিপ সে আর চাচ্ছে না, বিশেষ করে কাতারের নতুন আমির। শুধুমাত্র এতটুকুর জন্য সে এই কাজটা করলো, এবং একই কাজ কিন্তু মিশরেও করছে। মিশরেও যে মুহূর্তে হোসনি মোবারকের পরে এই ডিকটেটরশিপ থেকে সে কিছুটা বেরোতে চাইছে, সাথে সাথে এরা সবাই মিলে আগের মডেলে যে কোনো মূল্যে যেতে হবে এই কাজ করছে, এবং আমেরিকাও এটার সাথে ছিল। এরকম আমাদের কাছে অনেক ধরনের নজির আছে। ঠিক একই ঘটনা ঘটছে সুদানে। সুদানে 30 বছর ধরে ঠিক এরকম একটা ডিকটেটরশিপ ছিল, তারপরে জনবিস্ফোরণ হয়েছে, ঠিক বাংলাদেশে যেমন 24 হয়েছিল, সেখানে প্রচুর মানুষ মারা যাচ্ছে, তখন আমি নিউজ দেখলাম যে এত মানুষ কেন মারা যাবে। সো এই করতে করতে তো ওখানে যে বশির সরকার ছিল, সো সে হচ্ছে কি যে একদম ওই টাইপের একটা মানে মানে আমাদের বাংলাদেশের যে ডিকটেটরশিপ ছিল 17 বছর, এটা 30 বছর সে চালাইছে। সো দেন এটাকে যখন চ্যালেঞ্জ হয়েছে, তখন হচ্ছে কি যে বুরহান আসছে, তো তখন আর এটাকে আর নিতে পারতেছে না, না এটা তো হইতে পারে না। সো দেন ওর এগেনস্ট হচ্ছে আর একটা মিলিশিয়া বাহিনী তৈরি করে, এখন সবাই খালি বলে শোনার জন্য শোনার জন্য। ওয়েল, গোল্ড ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর, বাট আমার কাছে যদি প্রশ্ন করে আমি বলবো মূল ফ্যাক্টর ওইটাই যে নিজে নিজে হব ডিকটেটর, অন্য কেউ বানাবো ডিকটেটর, সারা মধ্যপ্রাচ্যের মানুষ ডিকটেটরের আন্ডারেই রুলড হবে, এইটাই হচ্ছে আমার স্বপ্ন। So এই স্বপ্নে ব্যাঘাত ঘটলে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, হায় হায় ওই দেশে চেঞ্জ হলে মানে আমার দেশেও চেঞ্জ হয়ে যাবে। আমি এখন রাজপ্রাসাদে আছি, আমি এখন ভোগ বিলাসিতে আছি, আমি এখন রোলস রয়েসে চড়ি, আমাকে টাকা নিয়ে চিন্তা করতে হয় না, আমার ক্ষমতা চ্যালেঞ্জ হবে। এই যে প্যারানয়া, ফ্যাসিস্ট প্যারানয় যেটা, এটাই আমাকে তাড়াই বেড়াচ্ছে, এবং এইটার জন্য যত ব্লাড লাগে শেড করবে, কোনো মানে ফিলিংস নেই। ইয়েমেনে কি কি হলো, ইয়েমেন তো বলতে বাধ্য যে ওয়েল, এটা তো আমার দেশের প্রশ্ন, আমার দেশে কে কি হবে না হবে এটা তো আমার দেশের প্রশ্ন। তুমি কেমনে 6 বছর আমার দেশের লোককে না খাওয়াই রাখতে পারো? মানে ঠিক গাজা ব্লকেটের মতো দিয়ে মানে ব্লকেট চলছে, তাই না? শেষ পর্যন্ত এই ব্লকেট মিসাইলের পাওয়ারই কিন্তু শেষ পর্যন্ত ছুটে আসতেছে। তো এই পুরা মধ্যপ্রাচ্য হচ্ছে কি যে মানুষগুলো যেন আমার আসলে খারাপও লাগে, ওদের সাথে অনেক মিশা হয়েছে, দেখা হয়েছে, তার জন্য আসলে আমার খারাপও লাগে যে আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার ভাগ্যটা যদি মানে এমন হয়, এটা কতটা মিজারেবল যে আমাকে ডিক্টেটর দিয়ে রুলড হইতে হবে, অথবা আমাকে ব্লাডশেড করতে হবে রেগুলারলি। না, আপনার কথা যেটা বুঝলাম যে আসলে এই সুদান সংকটে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আছে, অর্থাৎ অফকোর্স, পরাশক্তি অফকোর্স। আছে। তো আসলে ঠিক কি কারণে, মানে মূল কি কারণটা আছে যে কারণে আসলে এই পরাশক্তিগুলো এই সুদান সংকটকে জিইয়ে রাখছে? এটা তো বললাম যে আসলে এই আমার মতে অনেকেই বলেন যে সোনার খনি আছে বা তাদের অর্থনীতিকে তারা অন্যভাবে সোনার খনি আছে, রাখছে। এটা অস্বীকার করছি না। সোনার খনি তো হচ্ছে কি যে উগান্ডাতেও ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে গোল্ড মাইন্স আছে, তারপরে সাউথ আফ্রিকায় আছে। তো এই পর্যায়ে যাচ্ছে না কেন? কারণ ওইটা তো আরব ইস্যু না। নর্থ সুদান কিন্তু আরব, নর্থ সুদানের ভাষা আরবি। সো ওইটা কিন্তু আলাদা ইস্যু, আওয়ার থিং, উই উইল বি রুল বাই ডিক্টেটরস। এখন সাউথ সুদানে কি হচ্ছে ওটা নিয়ে কিন্তু আর এত কনসার্ন থাকে না, কারণ সাউথ সুদানের আলাদা সিস্টেম, আলাদা জাতি, হোয়াট এভার। ফিলিপাইনে যদি একই ঘটনা ঘটতো তাহলে হয়তো এই ব্লাডশেড হতো, আপনারা দেখতেন না। আর ওইটা অ্যানাদার থিং। কারণ মনে করে যে বাংলাদেশে যদি এইরকম ক্ষমতার ইস্যুতে বা কোনো অভ্যুত্থানে যদি আরেকটা দেশ এসে এভাবে আনফোর্স ক্রিয়েট করে এভাবে অস্ত্র পুরো দিতে থাকতো, তাহলে কিন্তু জিনিসটা আরেক রকম হতো। তো সুদানে ঠিক ওইটাই হচ্ছে। সো ইন্টারন্যাশনাল যে প্লেয়াররা, তারা এই জাতিকে দুই ভাগ করে, দুই ভাগের কাছে আর্মস দিয়ে কে কার উপর ক্ষমতাবান হতে পারবে এই অঞ্চলে এবং গোল্ড মাইনে এবং ডিক্টেটরশিপে, সেই জিনিসটা নিয়ে আসলে সেই দেশের জনগণকে এত বেশি মূল্য দিতে হচ্ছে। এবং এই দেশের জনগণ একজন আরেকজনকে মারছে, মানে আপনিও বাঙালি আমিও বাঙালি, আমরা একজন আরেকজনকে মারবো, ওর ওর ওগুলা ফ্যাক্টর না, ওর গায়ে আচড়ও লাগবে না। তো এটা মিজারেবল। কিন্তু এই সংকটের শেষ কোথায়? আপনি কিভাবে মনে করেন যে আসলে এই আমি সংকট মনে করি এইটা এটা 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 অস্ত্রের মধ্যেই শেষ হবে। অস্ত্রের মধ্যেই শেষ হতে হবে, যে কোনো একটা পক্ষ জিতে যাইতে হবে।
আদারওয়াইজ এটা কোনো সমাপ্তি তো, ধরেন আপনি আমার ভাইকে মারলেন, আমি আপনার ভাইকে মারলাম, তো এটা শেষটা কোথায়? একজনকে উইন করতে হবে, একজনকে শাস্তিতে যেতে হবে, এবং দুইজন মানে মারামারি যদি চলতে হয়, আপনি ফার্স্টে মারলেন, আমি মারলাম, আপনি বলেন ওকে, আমাদের মামলা ডিসমিস, ইকুয়াল হয়ে গেছে, কিন্তু চলতেই সেইটা, সেটা শেষ তো আসলে পলিটিক্যালি না বলে আমরা ওয়ারের মধ্যে দিয়ে, অথবা ওই এই মোড়ল যারা আছে পিছন থেকে ব্যাকিং দিচ্ছে এদের মধ্যে দিয়ে শেষ হতে হবে। এরা যেদিন শেষ করবে ওটা ইজি হয়ে যাবে, আর এরা যদি শেষ না করে এটা যে কোনো, মানে আমি দেখছি না কোনো নেয়ার এন্ড দেখছি না। আসলে মূলত কোন, কোন দেশ এই সুদান সংকটকে জিইয়ে রেখেছে বলে আপনি মনে অনেক করেন? দেশ, অনেক এখন তো আরব আমিরাতের নামটা একটু বেশি আসছে, কারণ আরব আমিরাত গোল্ডের হাব। কিন্তু শুধু আরব আমিরাত না, এখানে মধ্যপ্রাচ্যে যত মানে রয়্যাল ডিক্টেটর আছে এরা সবাই, মানে হয়তো আছে না যে ও বড় ভাই, ওর মধ্যে দিয়ে পাওয়ারটা ব্রোকার করি, এরকম একটা সিস্টেম ব্যাপার আছে। আছে। আর এর বাহিরেও আছে, রাশিয়া আছে ইনভলভ, তারপরে আপনার এখানে আরো অনেক অনেক দেশ আছে, মানে বলা যায় যে সারা দুনিয়ার মোটামুটি যত মেজর পাওয়ার হলো সবাই কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত আছে, কোনো কোনো পক্ষে চলে যাচ্ছে। তো এইটাই, এখানে আসলে একজনের দুইজনের নাম বলা যায়, কিন্তু এটা আসলে আমি মনে করি একজনের ইস্যু না, এটা ওভারঅল অনেক বড় একটা মধ্যপ্রাচ্যের, হ্যাঁ, পাওয়ার ব্যালেন্সের একটা গেম, এবং ওই পক্ষে যারা সবাই গোপনে এই কাজই করে যাচ্ছে। আমরা এবারে একটু মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে চলতি বছরের জুন মাসে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সেই সময়টাতে আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে তিনি এই হামলার সাথে জড়িত না। কিন্তু কয়েকদিন আগে তিনি বলেছেন যে এই হামলা তিনি চালিয়েছেন, অপারেট করেছেন। এই যে দ্বিচারিতা, বিষয়টাকে নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। ট্রাম্পের স্বভাব যা, সে তাই করেছে। এখন এটা নিয়ে আসলে আমি কি বলবো? এখন মানে ট্রাম্পের স্বভাবটা যদি আপনি গত মানে ৮ বছর ধরে যা যা করেছে, এটা তার হচ্ছে কি যে ডিপ্লোম্যাটিক একটা টুল। সো কেউ যদি এটাকে টুল হিসেবে ইউজ করে নিজের দেশের জন্য, উপকারের জন্য কাজে লাগে, অ্যাটলিস্ট আমি বলি ভাই সে তার দেশের জন্য ভালো করার চেষ্টা করছে। আমি আমার দেশে এরকম লিডার হইলে তো আমি আপত্তি করতাম না। কিন্তু আসলে আমাদের জন্য একটু বিব্রতকর যে মানে আসলে এই মানে তার মনে কি আছে বা আমেরিকা কি চায়, এটা একটা কিন্তু ডিপ্লোম্যাটিক পাওয়ারও, যে আমি সারাক্ষণ এমন কথা বলবো যে কেউ কিছু রিড করতে পারবে না, এবং আসলে কি যে ভাবে আমি আদায় করি, এই যে সারা দুনিয়া থেকে ট্যারিফ দিয়ে আবার নিজের সুবিধা আদায় করে নিল, সে সবাইকে ভয় লাগাই দিল, তারা আবার বললো যে আমার পণ্য ঢুকলে ট্যারিফ নাই, তোমার পণ্য ঢুকলে ট্যারিফ আছে, এরকম চুক্তি করাইতে পারলো। সো এটা আসলে আমাদেরও ব্যর্থতা, সাহসের অভাব, যেটা একমাত্র চীন আর ইন্ডিয়া যেটাতে আর কি হয়তো রাজি হয়ে মাথা নত করেনি। সো এটাও তাদের একটা সাহসের কারণ। এই জিনিসটা দেখেন মানে তাদের, আসলে তার অস্থি মজ্জার মধ্যে এরকম দ্বিচারিতা আছে। এটা থাকবে, এটা মেনে নিয়ে আসলে আমাদের চলতে হবে। আসলে এটা পৃথিবীটা তো আসলে আপনার ফুল সজ্জা না যে সবাই ভদ্র হয়ে চলবে, এটা আশা করে আপনিও ভদ্র হবেন। দিস ইজ দ্য রুল অফ দ্য গেম, হি ইজ প্লেইং হিজ ওয়ে, ইউ প্লে ইউর ওয়ে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা দেখছি অতি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর যে নিষেধাজ্ঞা আছে, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আ ব যুক্তরাষ্ট্র আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আমরা দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্পই বলেছেন যে ইরানের উপর যে হামলা হয়েছে সেটা তার হাত ধরে হয়েছে। এদিক দিয়ে এখন আবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলছে। আসলে এই বিষয়টাকে ইরান আসলে কিভাবে নিতে পারে আপনি কি মনে করেন? ইরান কিভাবে নিবে এটা তো ইরানের নিজস্ব পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের প্রশ্ন। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমেরিকা কিন্তু ১ম ইরানের উপর মানে ইরানের সাথে চুক্তি করেছিল ওবামা পিরিয়ডে ২০১৫-তে, ইফ আই এম নট রং। তো এটা হচ্ছে ৬ জাতি চুক্তি ছিল, যে জাতিসংঘের ৫টা মেম্বার প্লাস জার্মানি। তো ওই চুক্তিটা ট্রাম্প এসে এককভাবে আ আমেরিকার চুক্তি থেকে বের হয়ে ডলার স্যাংশনটা দেয়। তো এরপরে এতদিন ধরে ইরানকে অনেক মানে হি হেটস এই টাইপের একটা বয়ান প্রতিষ্ঠা করে এখন আবার কি সমঝোতা করতেছে। এটা কিন্তু শুধু ইরানের সাথে না। নর্থ কোরিয়াকে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল প্রথমে, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে। আমার টেবিলের উপরে বাটন আছে, ওই বাটন টিপ দিলেই মানে ইয়ে চলে যাবে। তার মানে মিসাইল চলে যাবে। সো কিম জং উনও একই কথা বলছে, ট্রাম্পও একই কথা বলছে। সবাই বলল, "হ্যাঁ, ২ পাগলে কি যুদ্ধ লাগলো নাকি?" তাহলে এটা কিছুই না, এটা জাস্ট ডিপ্লোমেসি। তারপরে কিন্তু সে আবার হাত মিলাইল কিম জং উনের সাথে সিঙ্গাপুরে। এবং এইবার আসার পর এমন একটা অবস্থা যেন চীনের সাথে পারলে যুদ্ধে নেমে যায়। কিছুদিন আগে চীনের প্রেসিডেন্টকে ডেকে বলো, মাই ফ্রেন্ড ফ্রেন্ড কেমন?
ইরানের উপর এতদিন শত্রুকে এখন আবার ফ্রেন্ড হয়ে আসবে। তো ব্যাপার হচ্ছে আমি একবার সর্ব হয়ে ধ্বংস করবো, একবার হয়ে ছাড়বো, কিন্তু আমার উদ্দেশ্য যেটা ওটা পূরণ করে ছাড়বো। সো লেট হিম প্লে হিজ ওয়ে। আমি আবারও বলতেছি একই কথা। সে যদি ম্যাচিউর হইতে তার গেম প্লে করতে পারে, আমাদেরকে এরকম ম্যাচিউর হইতে আমাদের গেম প্লে করতে হবে, আদারওয়াইজ এটা উইন করার কোনো রাস্তা নেই। আপনি খুব সুন্দর করে বিষয়টা বুঝিয়ে বলেছেন। আচ্ছা, আ ইরান সাধারণত আমরা দেখেছি এই যে পারমাণবিক সমৃদ্ধকরণ যে কর্মসূচিটা যেই ইস্যুকে সামনে রেখেই কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাতটা হয়েছে জুন মাসে। আপনার কি ধারণা নতুন করে কি তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আবার নতুন করে চালু করছে? বা অনেকেই বলছেন যে হয়তো ইরানের কাছে এরই মধ্যে পারমাণবিক শক্তি অর্জন হয়েছে। আপনার ধারণা কি? এই ব্যাপারে আসলে এটা তো ধারণা নিয়ে বলা। তো ইরান হচ্ছে যে একটা ক্রস রোডে আছে, যেখানে হচ্ছে ধর্মের সাথে রিয়েলিটি বা প্রযুক্তি অনেকটা সাংঘর্ষিক একটা পর্যায়ে পৌঁছে গেছে। কারণ পারমাণবিক বোমা হচ্ছে এমন বোমা যেটা ইউজ করলে টার্গেটেড না, এটা হচ্ছে কি যে ইনডিসক্রিমিনেট ড্যামেজ হয়। যে একটা অঞ্চলে যখন ফেলি, একটা অঞ্চলের প্রত্যেকটা শিশু মারা যাবে। তো একটা অঞ্চলের প্রত্যেকটা শিশু মারবে, এটা কোনোভাবেই ইসলামিক হইতে পারে না। এমনকি প্রত্যেকটা কুকুর, বিড়াল, পশু পাখি, গাছও মরে যাবে। তো এটা কিভাবে আপনি ইসলামকে দিয়ে জাস্টিফাই করতে পারেন? পারেন না। So, এটা একটা ব্যাপার। আরেকটা রিয়েলিটি হচ্ছে ইসরায়েলের হাতে আছে, বা আমেরিকার হাতে আছে। আমার হাতে যদি না থাকে আমি দুর্বল। সো এই যে প্র্যাকটিক্যাল রিয়েলিটি আর রিলিজিয়াস রিয়েলিটি কনফ্লিক্ট করছে, এই ফাইন লাইনটা আসলে কোন জায়গায় হচ্ছে কি যে আমি ব্রেক করব, যে না এখন এমন পর্যায়ে চলে গেছে রিয়েলিটি যে আমি চাইলে ইউজ করতে পারবো, কারণ আমার উপর ইউজ হয়ে যাবে। So, আমার আত্মরক্ষার জন্য তো এই জায়গাটা তো সে ডিফেন্ড করবে ইরানের সুপ্রিম লিডার, তাই না? সোফার ওনাকে মনে হয়েছে যে উনি এই পয়েন্টে আছে যে না, স্টিল ওই পর্যায়ে হয়তো পৌঁছায়নি যে আমি এটা দিকে আমি যাব, কারণ এটা তো আমার ইসলাম আদর্শের কনফ্লিক্টিং। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আপনি দেখেছেন যে কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই মানে পাকিস্তান এবং ভারতের যে অতি সাম্প্রতিক সময়ে যে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল এবং কিছুটা যুদ্ধ হয়েছে এবং এই ক্ষমতার ভারসাম্যের কারণে কিন্তু অনেক প্রাণহানিও রক্ষা পেয়েছে। অবশ্যই অবশ্যই তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেও তো ইরান অনেকেই মনে করেন যে ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো সেক্ষেত্রে আমেরিকা কিংবা ইসরায়েল তাকে হামলা করার সে সাহসটা পেত না। তো বিষয়টা কি এমন না? হ্যাঁ, বিষয়টা অনেকাংশেই এমন। তো এটা যেহেতু মানে ধরেন ইরানের পলিটিক্যাল ডিসিশন, তারা আসলে কোন জায়গায় অবস্থান নিবে সেটা আসলে ওদেরই সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কারণ আমি তো ডিফাইন করার কেউ না। কিন্তু আর আমি ওই জায়গায় থাকলে কি করতাম সেই প্রশ্ন করতে পারেন। কিন্তু আমি ওই জায়গায় নাই। সো এই প্রশ্নের উত্তরও আসলে অত ফ্রুটফুল না। কিন্তু আ এটা আল্টিমেটলি ইরানের সুপ্রিম অথরিটি যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত নেবে যে এনাফ ইজ এনাফ। I have to take it, বা এতটুকু বলতে পারেন আমি ফার্স্ট অ্যাটাক পলিসি যাব না। আমার উপর অ্যাটাক করলে দেন হচ্ছে কি যে আমি প্রতিশোধ নিব। বাট তাদের সেই সক্ষমতা আছে আসলে পারমাণবিক অস্ত্র তৈরি ওইটা করার। আমার জানা মতে আছে। আমরা অনুষ্ঠান একদমই শেষ প্রান্তে এসেছি। আমরা শেষ করার আগে একটু ভিন্ন একটা বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটা পডকাস্টে আপনি বলেছিলেন আপনার সন্তানকে আপনি মিসাইল সায়েন্টিস্ট বানাবেন। হুম, হুম, হুম। তো বানাতে চাই। বানাবেন বলতে এটা তো আমার হাতে নেই। হ্যাঁ। হ্যাঁ, বানাতে চান আপনি বলেছেন। তো কথাটা এই কারণে বললাম যে আ অতি সাম্প্রতিক সময়ে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ইরানের মিসাইল সক্ষমতার কারণেই কিন্তু তারা এগিয়েছে। হুম। তো আপনি আসলে কি মনে করেন যে ইরানের যে মিসাইল যে সক্ষমতা সামগ্রিকভাবে এটাকে আপনি কিভাবে দেখেন? সক্ষমতাকে তো অবশ্যই পজিটিভলি দেখি। তো এই সক্ষমতা অর্জনের রাস্তাটা কিন্তু অনেক দীর্ঘ। অনেকে ভাবে যে আমি কিছু টাকা দিলাম মিসাইল সক্ষমতা হয়ে যাবে, অনেকটা বাজার থেকে পণ্য কিনার মতন। জিনিসটা মোটেও ঐরকম না। এইটা অনেক দীর্ঘ একটা রাস্তা, এবং আমি যে বলেছি আমার স্বপ্ন আমার ছেলে মিসাইল সায়েন্টিস্ট হোক, এটা শুধুমাত্র এই জন্য বলি না যেটা আমার একার স্বপ্ন। এটা যখন জাতিগত স্বপ্নে পরিণত হবে দেন কিছু একটা হয়। কারণ কি একজন মিসাইল সায়েন্টিস্ট একা কখনোই একটা মিসাইল বানাইতে পারে না। কারণ একটা মিসাইলের ভিতর ইঞ্জিন থাকে। তো ইঞ্জিন বানানোর জন্য কিন্তু একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা এরকম আমাদের ওই শিল্পই লাগে। শুধু একজন ইঞ্জিনিয়ার তো আর ইঞ্জিন বানায় না, একটা শিল্প লাগে। এবং মিসাইলের পিছে হচ্ছে কি কেমিক্যাল থাকে। সো ওই কেমিক্যালগুলো তৈরির জন্য আমাদের কেমিক্যাল শিল্প লাগে। মিসাইলের উপরে যে কোটিং থাকে, ওই কোটিং এর জন্য আমার হচ্ছে কি যে ম্যাটেরিয়াল সায়েন্স ওই পর্যায়ে যেতে হবে। এবং মিসাইল কিভাবে যাবে ওইটার জন্য এয়ারোডায়নামিক্স প্রয়োজন। এবং মিসাইলের সাথে যে সিগন্যাল প্রসেসিং,
যে কোন পর্যায়ে আছে, কোনখানে কি হচ্ছে, রাডার, এসব কিছুর জন্য ওই সিগন্যাল সফটওয়্যার এইসব কিছু উন্নয়ন হতে হয়। সো একটা জাতির কালেকটিভ মেধার একটা প্রোডাক্ট এইটা। সো মানে জাস্ট আমি মিসাইল সায়েন্টিস্ট হব, মিসাইল হয়ে যাবে, জিনিসটা এরকম না। একটা জাতি যখন এই স্বপ্ন দেখবে যে মানে আমি শুধুমাত্র কৃষক হব, এখন আমাদের যুবকদের অনেকের স্বপ্ন আমি কৃষক হব, অনেকের স্বপ্ন মানে মানে এই স্বপ্নগুলা আসলে বললে তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, এগুলো না কোনো মিনিং ক্রিয়েট করে না। সো যখন আমরা সম্মিলিতভাবে একটা স্বপ্ন দেখা শুরু করব, তখন ওইটার জন্য সবগুলা জিনিস অ্যালাইন্ড হওয়া শুরু করবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যতদিন না যুদ্ধ আসতেছে ততদিন পর্যন্ত আমরা এই বিশৃঙ্খলতা থেকে বের হইতে পারবো না। সো আমাদের জন্য যদি যুদ্ধ বা অ্যাটাক আসে, সেটা আমাদের জন্য ব্লেসিংস হয়ে আসবে। সেদিন জাতির সমস্ত মেধাগুলা সব একত্র হয়ে এক ফোর্সে ইউজ হওয়া শুরু করবে, যেটা আমরা খুব ক্ষণকালের জন্য দেখছিলাম যে 24-এ প্রত্যেকের মেধা, প্রত্যেকের শক্তি, অর্থ এক বিন্দুতে আসা তো তখন কিন্তু জাতি যেই ফোর্সটা পাইছে, এটা যখন একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে 8-10 বছর ধরে তৈরি হয়ে যাবে, তখন দেখবেন যে এই জাতি সবই বানাতে পারতেছে ইনশাল্লাহ। ইঞ্জিনও বানাচ্ছে, আমার ওই কোটিংও তৈরি হয়ে গেছে, আমার এই সাপ্লাই লাইনও হয়ে গেছে, আমার খুব বাঘা বাঘা জেনারেল শক্তিশালী হচ্ছে কি আর্মি তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে কি যে কাগজের পুতুলের মতন কিছু জেনারেল আছে, সব জোরে পড়বে, কারণ জানে যে যুদ্ধের মধ্যে এসে যে হাঁটু কাঁপবে, এবং যে বীর সে অটো উঠে যাবে। তো এই যে জাতির যে একটা ক্লিনজিং প্রসেস এবং গুপ্তচর থেকে মুক্তি পাওয়া এবং ন্যাশনাল ইউনিটি ক্রিয়েট হয় এবং ন্যাশনাল স্ট্রেংথ তৈরি হয়, এই সব কিছু জন্য আমাদের স্যাংশন বলেন, যুদ্ধ বলেন, এগুলো নেসেসারি। এবং ওই যে সুদের প্রশ্ন আসছেন, এই প্রশ্ন আসছেন, এক হয়ে যাচ্ছে। আমরা ডিল করব না, শক্তির সাথে মোকাবেলা করব না, সব জায়গায় বন্ধু নিউট্রালে থাকবো, আবার আশা করবো আমার উন্নতি হবে, এটা হয় না, এটা হয় না। একেবারে একেবারে খুবই চমৎকার করে আপনি বুঝিয়ে বলেছেন আমাদের পুরো অনুষ্ঠানে। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি দর্শকরা উপকৃত হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। আর আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।